আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির আসলে কপাল খারাপ। এবার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি খুব বিরূপ আচরণ করছে। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বহু অঞ্চলের যে এই মৌসুমি ফসল, বিশেষ করে বোরো ধান হাওর অঞ্চলের তলিয়ে গেছে। হৃদয় বিদারক দৃশ্য প্রায় প্রতিদিন এই ভাটি অঞ্চলে তৈরি হচ্ছে। এবং আমাদের যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটি মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এক বড় মৌসুমে আমরা যে পরিমাণ ফসল হানির শিকার হয়েছি, এই পরিমাণ ফসল রাতারাতি আসলে বিদেশ থেকে আমদানি করা সম্ভব নয়। ২ নম্বর হলো যে আমরা যে খাদ্যের একটা বাফার স্টক গড়ে তুলব, এই বাফার স্টকও আমাদের পক্ষে সম্ভব নয়। ধরুন এই সিজনে যদি ৫০ লাখ মেট্রিক টন যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্য কৃষকের ঘরে ঘরে থাকে। কিন্তু সরকার যদি এই ৫০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য এনে কোথাও গুদামজাত করতে চায়, টাকা আছে, টাকা খুব বেশি না, কিন্তু সেটা রাখার মতো জায়গা নেই। ফলে এই যে সমস্যাগুলো অনেক সময় সৃষ্টি হয়ে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়। টাকা থাকে, বিদেশের শস্যও থাকে, কিন্তু ম্যানেজমেন্টের কারণে এটা মানে ম্যানেজ করা যায় না। তো ফলে আমাদের দেশে যে ইরি মৌসুম, বোরো মৌসুম, আমনের মৌসুম, এই মৌসুমগুলো যে পরিমাণ খাদ্যশস্য আমাদের উৎপন্ন হয় এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশের পথে ঘাটে মাঠে কৃষকের গৃহে হাটে বাজারে প্রাইভেট গোডাউনগুলোতে যেভাবে এগুলো মজুদ থাকে এবং প্রয়োজনে মানুষ সেই জিনিসগুলো সামাল দেয়, ওটি আমদানি করে সরকারি ব্যবস্থাপনায় কোয়াইট ইম্পসিবল। এবং এইবার এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। প্রথমত ফসল হানি, দ্বিতীয়ত যদি সরকার এই টাকা দিয়ে এই ফসল আমদানিও করতে চায়, কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন সম্ভব হবে না। কেবলমাত্র যদি বাম্পার ইরি ফসলের ফলন হয়, যেটির সম্ভাবনাও খুব অল্প। এর কারণ হলো এমনি এই যে ইরি মৌসুম, সেই ইরি মৌসুমের শুরুতে ডিজেলের যে সমস্যা, যে কয়দিন ডিজেলের সমস্যা গেল, এতে কৃষকরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত সামনে যে বিরূপ প্রকৃতি, আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে কিন্তু সর্বনাশ ঘটতে যাচ্ছে। কালবৈশাখী ঝড়, তারপরে অতিবৃষ্টি, এগুলো মানে যে ফোরকাস্ট আসছে, এটি বিএনপি সরকারকে নিদারুণভাবে ভোগাবে। এর বাইরে আন্তর্জাতিক যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে তেলের সংকট, আমাদের মুদ্রার মূল্য বেড়ে যাওয়া, গার্মেন্টস শিল্পগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে, যেগুলো সামাল দিতে দিতে গিয়ে সরকার যখন খুব হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়টাতে জনজীবনে আতঙ্ক, আন্ডারওয়ার্ল্ড দুটো কারণে উত্তপ্ত হয়ে পড়েছে। এটি কারণ হলো জঙ্গি গ্রুপ, বিভিন্ন জঙ্গি গ্রুপ যারা ইনুস জামানাতে বের হয়ে গেছে, তারা সংগঠিত হচ্ছে এবং এই ব্যাপারে আমেরিকা, ভারত, পাকিস্তান, তাদের যে গোয়েন্দা রিপোর্টগুলো রয়েছে সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে সেগুলো বিনিময় হচ্ছে। কিন্তু এগুলোকে যে প্রোটেক্ট করার জন্য যেরকম একটা সামাজিক স্ট্যাবিলিটি দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের একটা শক্তিমত্তা দরকার, রাজনৈতিক দৃঢ়তা দরকার, রাজনৈতিক ঐক্য দরকার, এর একটাও এই গত ২ মাসে সরকার করতে পারেনি এবং এটা সম্ভবও নয়। এই জিনিসটা সম্ভব নয়। ফলে কি হলো, জঙ্গিরা এই মুহূর্তে যেভাবে সংগঠিত হচ্ছে, যেভাবে তারা সরকারকে, দেশকে বিপদগ্রস্ত করতে চাচ্ছে, যেভাবে বিপ্লবের হুমকি দিচ্ছে এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম অপশক্তি, রাজনীতির নামে যে সকল অপশক্তি, তাদের সংযোগ ঘটছে, এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট বোঝা বা দায় হয়ে দেখা দিয়েছে। তৃতীয়ত যে অপরাধ জগৎ, আন্ডারওয়ার্ল্ড, দুটো আছে আন্ডারওয়ার্ল্ডের। একটা হলো এই যে খুচরা চাঁদাবাজি, ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি, তারপরে রাস্তার পাশে চাঁদাবাজি, বিভিন্ন পথে ঘাটে মাঠে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, এগুলো আগেও ছিল, এখনও আছে, এগুলো সমাজ মোটামুটি মেনে নেয়। কিন্তু এর সঙ্গে যখন সেই আন্ডারওয়ার্ল্ড যুক্ত হয়ে যায়, মাদক, অস্ত্র, চোরাচালানি এবং মুক্তিপণ আদায় বৃহৎ আকারে, এবং এই যে আন্ডারওয়ার্ল্ডের যে ডনগিরি, এটি শেখ হাসিনার জামানাতে অ্যাবসলিউটলি বন্ধ ছিল। ১৭ বছরে বাংলাদেশে কোনো শীর্ষ সন্ত্রাসী ছিল না।
সেই কালা জাহাঙ্গীর, টোকাই সাগর, মুরগি মিলন, ডাকাত শহীদ, তারপরে ডেভিড, এরকম ধরেন যে নামগুলো মানুষের মুখে মুখে ফিরত বিভিন্ন সময়, এরকম একটি ঘটনাও শেখ হাসিনার জামানাতে ঘটেনি। সেখানে হয়তো ছাত্রলীগ অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, আপনি এমপির কাছে গেলেন, মন্ত্রীর কাছে গেলেন, এমনকি ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, আপনার কোনো আত্মীয় র্যাবের বড় পর্যায়ে আছে, কোনো আত্মীয় পুলিশের বড় পর্যায়ে আছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আর এমপিরা, মন্ত্রীরা ব্যবসা বাণিজ্য নিয়ে, দুর্নীতি নিয়ে এত ব্যস্ত ছিল যে চাঁদাবাজি করার মতো আসলে সময় তাদের ছিলই না বলতে গেলে। এমনি টাকা পয়সা, দু হাতে টাকা পয়সা আসছে, উন্নয়ন হচ্ছে, কমিশন পাচ্ছে। ফলে কি হলো, সাধারণ মানুষের জীবনে কিন্তু এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, এই জিনিসগুলোর আতঙ্ক ছিল না বললেই চলে। তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ভোট না হওয়ার কারণে রাগ হতো, ক্রোধ হতো, বিরোধী দল না থাকার কারণে রাজনীতিতে ভারসাম্য ছিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো বিভিন্ন বাহিনী, টোন্ডা বাহিনী, কুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, মানে আন্ডারওয়ার্ল্ড সব। যদি ধরেন আপনাকে একটা চিঠি দিল সর্বহারা পার্টির মতো, 10 কোটি টাকা নিয়ে 300 ফিটে দাঁড়ায় থাকবা, তারপর আপনাকে আপনার বাসায় গিয়ে 10টা গুলি করে দিয়ে আসলো, আর একটা চিঠি দিয়ে আসলো 100 কোটি টাকা চাই, অমুক অমুক জিসান বাহিনী, অমুক বাহিনী, অমুক বাহিনী। এই গত 2 মাসে, মানে এটা ইনুস জমানত ছিল না, গত এই 2 মাসে হঠাৎ করে কেন জানি এই আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে পড়েছে। রাস্তায় ঘাটে যারা চাঁদাবাজি করে বেপরোয়া হয়ে গেছে। ফুটপাতের জায়গা দখল, যেখানে আগে আওয়ামী লীগ জমানাতে 50 টাকা দেওয়া হতো, এখন 300 টাকা দিয়েও সেই জায়গা হকাররা পাচ্ছে না। এর মধ্যে হকার উচ্ছেদ করা হয়েছে, হকাররা যাচ্ছে আবার বসছে, পুলিশ চাঁদাবাজদের একটা সিন্ডিকেট হচ্ছে। আবার একই সঙ্গে ওই যে বড় বড় অপরাধগুলো করার জন্য বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের যে গ্রুপ, এলাকা ভিত্তিক, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, এখানে একটা সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটে পরপর 3টে গ্রুপ সেখানে কাজ করছে। এরপর আপনি আসেন কারণ বাজার, হাতির ঝিল, এরপরে বাড্ডা, মেরুল বাড্ডা, এখানে 3-4টি গ্রুপ কাজ করছে। এরপর আপনি মিরপুর, গাবতলী, এই এলাকাতে 3-4টি গ্রুপ কাজ করছে। মোহাম্মদপুর এলাকাতে, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকাতে 3-4টি গ্রুপ কাজ করছে। এইগুলো ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে, ছড়িয়ে পড়েছে খুলনাতে, ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জে, এবং একই সঙ্গে গাজীপুর, সাভার, এই এলাকাতেও অসংখ্য এই সিন্ডিকেটগুলো একত্র হয়ে জাস্ট গ্যাং। তারা ছোটোখাটো চাঁদাবাজি বা ওই ঝুট নিয়ে মারামারি নয়, মানে যাকে ধরছে, যাকে টার্গেট করছে, তার জীবন হারাম করে দিচ্ছে। কিছুদিন আগে চট্টগ্রামে এরকম এক সন্ত্রাসী গ্রুপ, বিরাট এক গ্রুপ অফ কোম্পানিজের মালিকের বাসায় আক্রমণ চালিয়ে যে যেভাবে গোলাগুলি করে গেছে, ওটার আপনি পরবর্তী কোন খবর পেয়েছেন? কাউকে গ্রেপ্তার করা গেছে? নাথিং, কিচ্ছু করা যায়নি। সেই ব্যবসায়ী পালিয়ে আছেন, বেঁচে আছেন, তাও আমরা জানি না। তো এরকম ঢাকার শহরে খুব চরম আকার ধারণ করেছে, সারা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। আন্ডারওয়ার্ল্ড বলা হয় যেটা, আন্ডারওয়ার্ল্ডের দুটো, একটা হলো ইসলামী জঙ্গি গ্রুপ যারা আছে তাদের একটা আন্ডারওয়ার্ল্ড, আর একটা হলো এই চাঁদাবাজি, অপরাধ, অন্যায় কর্ম। এবং সেই অপকর্মের যারা অবস্থা, এখন দেখেন বাপের হাত থেকে মেয়ে ছিনিয়ে নিচ্ছে, ঘরের মধ্যে ঢুকে যে সমস্ত কাজকর্ম করছে, এগুলো বলা যাচ্ছে না সব কথা, পত্রপত্রিকায় সব জিনিস আসছে না। সরকার বুঝতে পারছে যে এই জিনিসগুলো খুব খারাপ এবং এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা দরকার। এই জন্য তারা চাঁদাবাজদের সারা দেশে তালিকা করেছে, 400 না 450। তালিকা করে এগুলো হয় নাকি? এবং এই সরকার তালিকা করে আবার কি করেছে, এই মেট্রোপলিটন কমিশনার বললো যে তাদের যে তালিকা আছে 400 বা 500, এই তালিকার মধ্যে থেকে 52 জন, 58 জন না 57 জনকে তারা ধরেছে। এতে করে সমস্যা আরো বাড়বে। সবাই বলাবলি করছে যে মূলত মাঠ ফাঁকা করার জন্য যে 52 জনকে ধরেছে, সেই 52 জনের যে চাঁদাবাজির এরিয়া, সেই এরিয়া অন্য তাদের যে কাউন্টার পক্ষ, তাদের হাতে তুলে দেওয়ার জন্য হয়তো এই ঘটনা ঘটতে পারে। এতে করে হবে না। যখন অভিযান চালাতে হবে, সাঁড়াশি অভিযান, একসঙ্গে সবাইকে ধরতে হবে। দেয়ার মাস্ট বি এ মেসেজ, এবং ম্যাসাকার করে দিতে হবে। আর সেই ম্যাসাকার করার জন্য দরকার হলো ওই যে অপারেশন ক্লিন হার্ট, বিএনপির আগের জমানাতে যে চালানো হয়েছিল অপারেশন ক্লিন হার্ট, ঠিক ওইরকম একটা অপারেশন ক্লিন হার্ট 2 আগের চেয়ে 100 গুণ শক্তিমত্তা নিয়ে চালাতে হবে। কিন্তু ওই সময় সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, সেই বিখ্যাত ব্যক্তি হাসান মাসুদ চৌধুরী, যেমনি অনেস্ট তেমনি চৌকুশ।
এখনকার যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে দিয়ে কি ওইরকম একটা অপারেশন বিএনপি করাতে পারবে? ওয়াকারুজ্জামান সাহেবের উপর তাদের কি সেই প্রভাব আছে, বা ওয়াকারুজ্জামান কি সেরকম ঝুঁকি নিয়ে একটা কাজ করবেন যেখানে এই অপারেশন চালাতে গেলে বিএনপির হয়তো কয়েকশো লোক মারা যাবে? এখন বিএনপি তার সেই দায় দায়িত্ব বিশ্বস্ততার সাথে তাকে সেই অথরিটি দেবে কিনা, এবং তাকে সেফ এক্সিট দেবে কিনা, তার জন্য তার বাহিনীর জন্য ইন্ডিমিনিটি দেবে কিনা? এর কারণ হলো সেনাবাহিনীর অনেক কর্মকর্তা এখন যেভাবে হ্যান্ডকাপ পরি তাদেরকে আইসিটি কোর্টে আনা হচ্ছে, যেভাবে সেনাবাহিনীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, যে কথাবার্তা করা হচ্ছে, সেই ক্ষেত্রে অপারেশন ক্লিন হার্ট 2 যদি সেনাবাহিনীকে দিয়ে করানো হয়, তারা ওই আগের মতো জাস্ট যাবে, একটা বাঁশিতে ফু দেবে, লোকজন দৌড় দিবে, বিরাট কিছু করে ফেলছে। এরপর আওয়ামী লীগের 20-25 জন নিরীহ যারা লোকজন আছে, এর মধ্যে বেশিরভাগই নারী হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে ধরে এনে বলবে বিরাট একটা অভিযান হয়ে গেছে, ঘোড়ার ডিম, কিছুই হবে না। এরকম একটা অবস্থা। 2 নম্বর হলো যে পুলিশও এই কাজগুলো এই মুহূর্তে করবে না, করতে পারবে না। কেননা এই ধরনের কাজ করতে গেলে সেখানে ক্যাজুয়ালিটি বাড়বে, হত্যাকাণ্ড বাড়বে, দুর্ঘটনা বাড়বে, এবং সেই ঝুঁকি পুলিশ বা মিলিটারি তারা কেউ নেবে না। তাহলে এর থেকে উপায় কি? উপায় করার জন্য মানে আগে সরকারকে এই বাহিনীগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের মনের বেদনা দূর করতে হবে। পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, তার মামলা করতে হবে, পুলিশকে নিশ্চয়তা দিতে হবে, পুলিশকে ইন্ডিমিনিটি দিতে হবে, সেনাবাহিনীকে ইন্ডিমিনিটি দিতে হবে। তো এই জিনিসগুলো না করে যদি অপারেশন ক্লিন হার্ট করা হয়, তাহলে সেটি আনাকুম জানাকুম হয়ে যাবে, সেটার 2 পয়সার কোনো মূল্য হবে না, উল্টো বিএনপি আরো বিপদে পাবে। এগুলো এক। এটা হলো প্রথম সংকট। দ্বিতীয় সংকট হলো যে ধরুন সরকার সবকিছু ম্যানেজ করলো, ম্যানেজ করার পরে কি করবে? সেনাবাহিনী, পুলিশ নির্বিচারে যাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেখানে 99.99%, আবার বলছি 99.99% যাদেরকে ধরা হবে তারা বিএনপির লোক, যারা মারা পড়বে তারা বিএনপির লোক। ফলে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। এবং এই যে এখন বিএনপির যেটা পলিটিক্যাল ফোর্স রয়েছে, শক্তি রয়েছে, সেই শক্তিটি এনসিপির হাতে চলে যাবে, সেই শক্তিটি জামাতের হাতে চলে যাবে। আর পুরো রাজনীতির যে অঙ্গন, এটি আওয়ামী লীগের জন্য স্বর্গরাজ্য হয়ে পড়বে। বিএনপি যদি তার যে মিলিটেন্সি পাওয়ার, তার যে শক্তি, মাসেল পাওয়ার, এটি হারিয়ে ফেলে, এবং গত 2 বছরে তারা যে টাকা পয়সা, মাল পানি তারা যে রোজগার করেছে, এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে অনেক বড় বড় বিএনপি নেতা এখন যে ডাটফাট করছেন, কথাবার্তা বলছেন, তাদের গলা কাঁপবে, তাদের হাঁটু কাঁপবে, তাদের পা কাঁপবে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এখন যে সকল জনপ্রিয় কাজ করার চেষ্টা করছেন, তিনি তখন ইচ্ছা করলে এই সকল জনপ্রিয় কাজ করতে সাহসই পাবেন না, সাহসই পাবেন না। আর সেই সময়টাতে যদি টুস করে আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে ঢুকে পড়ে এবং একটার পর একটা অপারেশন কমব্যাট চালিয়ে যায়, মিছিল করে, মিটিং করে, রাজনৈতিক কর্মকাণ্ড করে, সেগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধ